বুড়ো আঙুল যেটা বলি সেটা আদৌ নেই, সেটা এটা নেই। তারপরেরটা, এটা তারপরেরটা, দুটো। আমি যখন মিনবাগদা জাল টানতে যাই নদীতে, তো আমার এই ডান পায়ে কুমিরে ধরেছিল। মানে এই আঙুলগুলার ওরা রিপেয়ার করতে পারে না, এগুলো নেই তো তো, নেই, ছিল না, শুধু বাঘ লোকালয়ে আসতো, এখানকার গরু ছাগল ধরতো, এই রপ্তান বাড়ির মেয়েকেও তুলে নিয়ে গিয়েছিল, তার এই নমুনা পাশে আছে। সুন্দরবন মানে তো বাঘ, ওখানে যে মানুষগুলো বাস করে কি করে বলো, এটা বলো দেখি। জোরে বাঁধন দিয়ে যাতে রক্তটা সরে আমি মৃত্যুর কোলে না ঢলে পড়ি। কুমির ওখানে জলে ডুবে খুঁজেছে যে আমি কোথাও তলিয়ে গেছি কিনা। আমি আতঙ্ক, আমি ভয়াল, আমি ভয়ঙ্কর, আমি করোনা ভাইরাস। ওর রক্ত মাংস খাওয়ার একটা অভ্যাস বা মানে নরমাংস খাওয়ার একটা পিপাসু। মেয়ে বাঘের স্তন কটা। যে সুন্দরবনে মানুষ কেন আসবে? অনেকে আসে হুতোষে, মানে বাঘ দেখবো, বাঘ দেখবো। বাঘ দেখবো, বাঘ দেখবো, কিন্তু বাঘটা তো সবাই দেখতে পায় না। মরা কাঁঠাল এবং ভরা কাঁঠাল দুটো জিনিস আছে। মরা কাঁঠালে যখন জল কম ওঠে তখন একটু পাইচারি করে ফাঁকা জায়গায়। বাঘ সাধারণত হরিণকে ধরতে পারে না 1 ফুটের জন্য, তা নয়, পেটে লাথি মেরে পেটের পিলে ফাটিয়ে দেবো শুয়ার। জানি জানি হে পুলিশ পুঙ্গব, তোমাদের হাতে আজ অসীম ক্ষমতা, ইচ্ছে করলে তোমরা আমাকে জেলে ঢুকিয়ে দিতে পারো। মানে লুঙ্গি সত্যিকারের বন্ধুর মতো উপকার করেছে, সেটা হচ্ছে এই 18 ভাটির দেশে বনবিবি রানী রাম আর রহিমের একাত্ম জীবন গড়ে উঠেছে মধুর মিলন সেই সুন্দরবন। কত মানুষের বাঘে নিরজ জীবন, কত মানুষের কুমিরের কাছে হলো যে মরণ, কত মা আজ হলো বিধবা বেশে, তারা রাস্তায় বসে আজও শুধুই ডুকরে ডুকরে কাঁদে। এটাই হলো আমাদের সুন্দরবন, এমনি ভাবে সুখে দুঃখে আমরা কাটাই জীবন, সুখে দুঃখে কাটাই জীবন, কাটাই জীবন। তো বন্ধুরা, আজকে আমি যার সাথে কথা বলবো আমার আত্মীয়, ঠিক আছে, আমার কাকুর মানে আমার দাদু সম্পর্কের হয়। সে জঙ্গলে যেত মাছ ধরতে, যেতে গিয়ে কুমিরে ধরেছিল, ধরে পায়ে একদম, তোমার পায়ের একদম পুরো 3টে আঙুল আছে অনলি, তাই তো? মানে আঙুল ঠিক না, এইভাবেই আছে দুটো। তাও তুমি সেইভাবে যাত্রা করছো। এটা মেন যেটা বুড়ো আঙুল যেটা বলি সেটা আদৌ নেই, সেটা এটা নেই। তারপরেরটা, এটা তারপরেরটা, দুটো। পায়ের আঙুল তো নেই, আরো কি তার অভিজ্ঞতা সম্পূর্ণ একদম তার কাছ থেকে তোমরা ওপেনলি শুনতে পাবে, ঠিক আছে? তো বলো তুমি সেই দিন যেদিন যাচ্ছিলে সেই দিন কি হয়েছিল বলো। প্রথমে আমার পরিচয়টা দিই। হ্যাঁ। সুন্দরবন লাহারিপুর অঞ্চলে আমার বাড়ি, আমার নাম শিবপদ মৃধা। তো এখান থেকে 25 বছর আগে আমি কুমিরের কবলে পড়ি। সেটা হচ্ছে পড়ি এই জন্য, আমার সাংসারিক আর্থিক খুবই দুর্বল ছিল। একটা ছেলে একটা মেয়ে, মেয়ে বড় ছেলে ছোট। তো তাদের পড়াশুনোর একটা পয়সা কড়ির ঘাটতি ছিল। তো আমরা স্বামী স্ত্রী দুজনেই মিনবাগদা ধরতে যেতাম নদীতে। আচ্ছা। তো 3 দিন টেনেছি। 3 দিনের মাথায় 4 দিন যেদিন হয় সেদিন আমি জাল টানতে গেছিলাম। কুমিরটার জলে ডুব মেরে আছে, আমি নিজেও বুঝতে পারিনি। হেঁটে যাচ্ছি, কুমিরের মুখের কাছে যেই পা পড়েছে, আমার ডান পায়ের পাতার কিছু অংশ ধরে নিয়ে জোর টান দিয়েছে। এবার আমি আমার ব্যালেন্স সঠিকভাবে রাখতে পারিনি, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জলে ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার যখন জলে ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে, ওই অবস্থায় আমি মা বুনুবিবিকে স্মরণ করি। যেহেতু এখানে সুন্দরবনের মানুষ যখন জঙ্গলে যায় মাছ ধরতে, কাঁকড়া ধরতে বা মধু কাটতে, এই সুন্দরবনের মানুষ শতকরা 80% মানুষ মা বুনুবিবির উপরে নির্ভরশীল হয় এবং মা বুনুবিবিকে স্মরণ করে। ঠিক তেমনি আমি যখন বিপদে পড়েছিলাম, কুমিরে যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, মা বুনুবিবিকে মনে মনে স্মরণ করেছিলাম যে মা বুনুবিবি,
আমাকে বাঁচাও, মেয়েটা পরের ছেলে হাতে দিতে দিলে না, তার আগে তুমি টেনে নিলে। এই কথা বলতে মানে মুখে ফুটে তো বলতে পারছি না, মনে মনে স্মরণ করেছি। কুমিরটা দম লেগে যাক, আর মা বনবিবির কৃপায় হোক, আর মানে যেভাবেই হোক স্টিল দাঁড় করিয়েছে। তৎমুহূর্তে আমি ওই কুমিরের মাথায় হাত রেখে, বাম হাত রেখে, এই বাম পা দিয়ে লাথি মেরে সজোরে লাথি মেরেছি। যে অংশটা ধরে রেখেছে সেই অংশ ছিঁড়ে কেটে বেরিয়ে গেছে। মেন যেটা আমরা বলি বুড়ো আঙুল, যেটা মানে সবচেয়ে বড় আঙুল, ওই আঙুলের হাড়টা আমি ভাঙতে পারছিলাম না। সজোরে 2-4টে লাথি মারতে ভেঙে বেরিয়ে গেল। মানে ওইখান থেকে কেটে কুমিরে খেয়ে নিল ওগুলো, বাকিগুলো খেয়ে নিল কি মুখে আছে ওটা তো খোঁজ খবর নেওয়ার প্রশ্নই নেই। তখন তৎমুহূর্তে আমি বাঁচবো কি করে সেই চিন্তা। তো একজনকে জলে ডুবিয়ে রাখলে যেমন সে দমটা নেওয়ার জন্য ছটফট করে, এই যে গল্প করছি এত সময় তো নেই। 47-48 সেকেন্ডের মধ্যে ধরার থেকে আমি ছাড়া পেয়ে গেছি। এটা জাস্ট মানে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ড পুরিনি, 47-48 সেকেন্ডের মধ্যে আমি ছাড়া পেয়ে গেছি অলরেডি। এবারে যখন ছাড়া পেয়ে গেছি, আমার লুঙ্গি পরা ছিল, খুঁট দিয়ে গোঁজা ছিল, মানে লাথি মারতে ওই খুঁট দুটো ছাড়িয়ে যায়। লুঙ্গিটা মানে যখন ছাড়া পেয়েছে, ওই সময় বিপদকালে আমার মানে লুঙ্গি সত্যিকারের বন্ধুর মতো উপকার করেছে। সেটা হচ্ছে ওই লুঙ্গিটা হাওয়া বাজিয়ে দ্রুত আমাকে ফুলিয়ে, ওই লুঙ্গির যে হাওয়া মানে ফুলিয়ে রাখে, চান করার সময় যেমন ফুলে যায় কাপড় চোপড়, তেমনি আমাকে দ্রুত তুলে দিয়েছে। তো চোখের পলক আনতে পারছিলাম না। তৎমুহূর্তে আমার কিনারায় যারা সঙ্গে সাথে ছিল বা আমার ওয়াইফও ছিল, ওই বিপদকালে ওরা ভেবেছে যে কুমির ধরে রেখে সূর্যকে দেখায়, অমুক তমুক করে বা তারপর আহার করে, কিন্তু ওসব কিছুই না। আমি অলরেডি ছাড়া পেয়ে গেছি, ওরাও বুঝতে পারেনি। এই হচ্ছে ব্যাপার। এইবারে আমি বাঁচার তাগিদায় দমটা নিয়ে সঙ্গে সঙ্গে সাঁতার কেটে কিনারায় পৌঁছে গেলাম। কুমির ওখানে জলে ডুবে খুঁজেছে যে আমি কোথাও তলিয়ে গেছি কিনা, বা আমার মুখের থেকে আটটা যে ছাড়িয়ে গেল, ও তখন একটা দিশহরা হয়ে গেছে। আমাদের জাল থেকে যেমন একটা মোটা মাছ বেরিয়ে গেলে আমরা হাউতাস করি, মুখের থেকে যখন আটটা ছাড়িয়ে গেছে ও একটা তখন হন্যে হয়ে গেছে। তো সেই সময় আমিও কিনারায় চলে গেছি, আমার সঙ্গে সাথী মানে আমাকে ধরে নিল। কুমির জলে ডুবে সেই আবার অনুসরণ করে কিনারা ছাড়া বেশ কয়েক ব্যায়াম দূরত্ব পুরো বডিটা ভাসিয়ে দিয়েছে আমাকে। ওই জায়গায় তখন আমার সঙ্গে সাথী যারা আছে ভিজে গামছা দিয়ে জোরে বাঁধন দিয়ে, যাতে রক্তটা সরে আমি মৃত্যুর কোলে না ঢলে পড়ি, সঙ্গে সঙ্গে নৌকা বেয়ে আমাকে ঘাটে নিয়ে আসলো। আমার জ্যাঠামশার ছেলে মোনার মৃদার ভটভটি করে আমাকে রাঙামাটিয়ায় ভর্তি করলো, হসপিটালে ভর্তি করলো। হসপিটালে ভর্তি করার পরে 3 মাস আমি একটানা সেখানে ট্রিটমেন্ট হই, সুস্থ হয়ে বাড়ি আসি। ঘটনা হচ্ছে আমাকে যখন কুমিরে ধরে তার পর মানে এখান থেকে 25 বছর উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু যখন আমাকে কুমিরে ধরেছে তখন মেয়ে ক্লাস 9-এ আর ক্লাস 8-এ ছেলে, মানে 1 ক্লাস আপ ডাউন। আমি নিজে অভিনয়ের সঙ্গে যুক্ত আছি বহুদিন থেকে, অভিনয় করে সরকারি প্রকার। তুমি কি অভিনয় করো একটু বল। মানে যেটা পয়সা রোজগার হয়, সেটা হচ্ছে বুড়িপালা করি বা মনসা যাত্রা করি। আমাদের এখানে যে ফেমাস যাত্রাপালা, যেটা হচ্ছে দুঃখেকে নিয়ে, যে মা বনবিবি কিভাবে দুঃখেকে বাঁচিয়েছিল, সেই পুরো ডিটেল যাত্রাপালায় দক্ষিণ রায়, মানে যে দুঃখেকে আর কি আসতে দেবে না বলে আটকে রেখেছিল, সেই পালাটা করে দাদু। ঠিক আছে, তো ওর 2-1টা ডায়লগ যদি তোমার মনে পড়ে এখন বলে দাও। আরে আরে হতভাগ্য পাষাণ্ড, তুই মা মা বলে ডাকিস কারে, বরং বলতে পারিস বাবা। কে তুমি বাবা? ডায়লগটা পরে বলবো। আচ্ছা বলো তাহলে। আমি এখন যে জিনিসটা বলবো, একটা কবিতা বলবো। কবিতার নাম সুন্দরবন। আমার মানে জীবন কাহিনী এই কবিতার সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, কবিতা তুমি লিখেছো? কবিতাটা আমার নিজের লেখা, এটা কারো ধার হাবলাত করা একদম নিজের লেখা। বল। কবিতার নাম সুন্দরবন। শহরের কোলাহল হতে দূরে, বহু দূরে এই সুন্দরবন, শান্তির ছায়া ঘেরা বন উপবন, প্রশান্ত নদীর ধারা কত কলতান,
সুখে দুঃখে মানুষেরা গায়ে শুধুই জয়গান। রাত যায় দিন আসে, তরুণীরা বেয়ে চলে কত শত শত তরী, সবুজ অরণ্যের মধ্যে মধু যেন দেয় হাতছানি। 18 ভাটির দেশে বনবিবি রানী, রাম আর রহিমের একাত্ম জীবন, গড়ে উঠেছে মধুর মিলন সেই সুন্দর বন। কত মানুষের বাগে নীরজ জীবন, কত মানুষের কুমিরের কাছে হলো যে মরণ। কত সন্তান আজ হাউ হাউ করে কাঁদে, কত মা আজ হলো বিধবা বেশে। তারা রাস্তায় বসে আজও শুধুই ডুকরে ডুকরে কাঁদে, শুধুই ডুকরে ডুকরে কাঁদে। এরই নাম সুন্দরবন, এরই নাম সুন্দরবন, এটাই হলো আমাদের সুন্দরবন। এমনি ভাবে সুখে দুঃখে আমরা কাটাই জীবন, সুখে দুঃখে কাটাই জীবন, কাটাই জীবন। যেহেতু নিজের একদম নিজের ফিলিংস দিয়ে, নিজের সম্পূর্ণ অনুভূতি দিয়ে লেখা। তো এই কবিতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমি বললাম না দাদু যাত্রা করে, ঠিক আছে, এমন যাত্রা করে, ধরো যাত্রার কোনো পার্ট যদি তুমি ভুলে যাও, সেইটা এমন ভাবে মিলিয়ে দেবে সে, তুমি বুঝতেই পারবে না যে যাত্রার মধ্যে ওই লাইনটা ছিল। আমি এবার একটা ডায়লগ বলবো, সেটা হচ্ছে দীর্ঘ 6 বছর আগে যে করোনা ভাইরাস সারা ভারতবর্ষের মানুষের একটা আতঙ্ক সৃষ্টি করেছিল, সেই করোনা ভাইরাসের উপরে আমার নিজের একটি সংলাপ। আমি নিজে করোনা ভাইরাস, আমি কিভাবে মানুষের দেহের মধ্যে প্রবেশ করছি, আবার আমি নিজে ওই সংলাপের মধ্যে মানে মানুষকে সতর্ক করে দিচ্ছি যে মানে আমার হাত থেকে তোমরা এই পথ অবলম্বন করো, তাহলে বাঁচতে পারবে, নচেত বাঁচতে পারবে না। দীর্ঘ 6 বছর আগে যে করোনা ভাইরাস গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে এনেছিল এক আতঙ্কের কালবৈশাখী ঝড়, ঠিক তারই উদ্দেশ্যে আমার নিজের একখানি সংলাপ। আমি আতঙ্ক, আমি ভয়াল, আমি ভয়ঙ্কর, আমি করোনা ভাইরাস, আমি চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আমি একটু একটু করে প্রবেশ করি। তারপর সেই মানুষগুলোকে জ্বর, হাসি, কাশি, সর্দি এগুলোর মধ্য দিয়ে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিই। আর তখন সেই পরিবারের আবার বৃদ্ধ বনিতা সবাই ডুকরে ডুকরে কেঁদে ওঠে, আর আমি দূর থেকে ঠিক এমনি করে তোরা সবাই খাল কেটে কুমির আনছিস, তোরা কেউ স্যানিটাইজার ব্যবহার করিস না, মাস্ক ব্যবহার করিস না, দূরত্ব রেখে চলাফেরা করিস না, ঘরের আশেপাশে আবর্জনাগুলো পরিষ্কার করিস না। আরে ওইগুলোর মধ্যেই তো আমি লুকিয়ে থাকি, সুযোগ পেলেই মানুষের দেহের মধ্যে প্রবেশ করি। আমি আতঙ্ক, আমি ভয়াল, আমি ভয়ঙ্কর, আমি করোনা ভাইরাস, মানুষের করি সর্বনাশ। ওয়াও, সেরা সেরা, মানে এটা তো জাস্ট টেলার, ঠিক আছে, এরকম কত অ্যাক্টিং, কত ডায়লগ আমি যদি বলতে হয় শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। দক্ষিণ রায়ের ভূমিকা করি, জাস্ট অল্প একটু সামারি জাস্ট সংলাপটা বলছি বা বলবো। বনবিবি যাত্রা এখান থেকে 200 বছর আগে জসিমউদ্দিন শেখ রচিত। আচ্ছা, লেখক, লেখকের নাম জসিমউদ্দিন শেখ। কাল্পনিক, যদিও সত্য ঘটনা, মানে এখান থেকে 200 বছর তার আগের ঘটনা। ধনা নামেও এক বণিক ব্যবসায় করতো, সে মোহাম্মদুর ব্যবসা করতে যেত, ধনা আর মোনা। হ্যাঁ, আর অন্যদিকে জঙ্গলের বনবিবি এবং জঙ্গলি এরা যমজ ভাই বোন। এই যমজ ভাই বোন এরা কার সন্তান, কার ছেলে মেয়ে, এদের পিতৃ পরিচয় জাস্ট অল্প সময়ের মধ্যে একটু তুলে ধরবো।
বলো। সেই সময় একজন মুসলিম বাদশাহ, মানে তার নাম ছিল ইব্রাহিম, সেই মুসলিমের দুখানা, আমরা মুসলিম ভাষায় বলছি শাদি, হিন্দু ভাষায় দুখানা বিয়ে। ওই ইব্রাহিম শাদি করেছিল দুখানা। প্রথম স্ত্রীর নাম ছিল ফুলবিবি। প্রথমের বিয়ের বাচ্চা ফুলবিবি হচ্ছে ভিলেন কুট। ওই ফুলবিবির গর্ভে কোনো সন্তান আদি আসেনি। ওই ইব্রাহিম দ্বিতীয়বার শাদি করার জন্য প্রস্তাব রাখে ওই ফুলবিবির কাছে। ইব্রাহিম তার কাছে সত্য আবদ্ধ হয় যে দ্বিতীয়বার তুমি শাদি করতে পারো, তোমার দ্বিতীয়বার শাদি করলে তার গর্ভে যে সন্তানাদি আসবে, যখন অন্তঃসত্ত্বা হবে তখন তাকে বনবাসে দিতে হবে, এটা তুমি স্বীকার করো। তখন ওই ইব্রাহিম বাদশাহ ওই ফুলবিবির কাছে সত্য আবদ্ধ হয় যে আমি তাই করব। দ্বিতীয়বার যখন শাদি করে তার নাম ছিল গুলাল বিবি। ওই গুলাল বিবির গর্ভে যখন সন্তান আসে বা অন্তঃসত্ত্বা হয়, তখন ওই সত্য রক্ষা পালন করার জন্য জঙ্গলে, গভীর জঙ্গলে দিয়ে আসে। তার বাপের বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ভুলিয়ে ভালিয়ে বাড়ির থেকে নিয়ে যায়। এবং ওই গুলাল বিবি যখন রাস্তায় যেতে যেতে সাহেবকে বলছে, সাহেব তুমি তো বললে যে আমি তোমাকে বাপের পিতৃলয়ে রেখে আসি, তো তুমি এই জঙ্গলের পথে আসলে কেন? তখন ওই ইব্রাহিম বলছে, দেখো গুলাল, শাদির সময় মানত ছিল ওই হজরত আলীর দরগায়, সেই ধার পরিশোধ করবো বলে ওই রাজপথ ছেড়ে বনপথে এসেছি। তো গভীর জঙ্গলের মধ্যে এক বটবৃক্ষ বা বড় গাছের ছায়ায় সেখানে বিশ্রাম করে, তাকে ভুলিয়ে ভালিয়ে মানে বিভিন্ন গল্প করে তাকে ঘুমিয়ে ওকে রেখে চলে আসে। ওই গুলাল বিবি তখন এক মায়াবী হরিণী এসে ওই গুলাল বিবিকে আশ্রয় দেয় যে তুমি চলো, আমি তোমাকে আশ্রয় দেব, আমার কুটিরে কোনো তোমার অসুবিধা হবে না। সেই মায়াবী হরিণী তার কুটিরে আশ্রয় দিল, সেখানে যমজ সন্তান লাভ করলো। প্রথমে হলো মেয়ে, দ্বিতীয়বার হলো ছেলে। মেয়েটার নাম দিল বনবিবি, অর্থাৎ বনের মাতা, বনের মা। এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মা বনবিবিকে স্মরণ করবে, হিন্দু হোক বা মুসলিম। এই পুরো ছেলেটার নাম দিল জঙ্গলি, জঙ্গলের কর্তা। তো সেখান থেকে প্রচলন হয় বা সুন্দরবনের শতকরা 80% মানুষ মা বনবিবি জঙ্গলিকে শ্রদ্ধা করে, ভক্তি করে, পূজা করে, দোয়া মানে, খয়রাত দেয়। যাই হোক, অন্যদিকে ছিল দণ্ডবক্ষ মুনি। দণ্ডবক্ষ মুনি ছিল ব্রাহ্মণ, তার সন্তান ছিল দক্ষিণ রায়। দক্ষিণ রায়ের ও হচ্ছে নররূপের রাক্ষস। ও যখন তখন নিজের রূপকে পরিবর্তন করে দেয়, যে কোনো রূপ ধরতে পারে। গিরগিটির ন্যায় যখন তখন নিজের দেহকে পরিবর্তন করে। তো এই ধোনা নামে বণিক যখন একটা অনাথ মানে মহিলার কাছ থেকে দুঃখের নামে একটা বাচ্চা ছেলেকে নিয়ে যায়, ওর রক্ত মাংস খাওয়ার একটা অভ্যাস বা মানে নরমাংস খাওয়ার একটা পিপাসু। তো ধোনা যখন স্বপ্ন দেখাচ্ছে বা মানে আমি মধু পাচ্ছি না, বা বনবিবিকে যখন স্মরণ করছে, মা আমি এত খরচ করে এত 14 ডেঙ্গা লোক নিয়ে এসছি জঙ্গলে, তা তুমি আমাকে কিছু মধু দাও। তো ওই দক্ষিণ রায় তখন স্বপ্ন দেখাচ্ছে, কেন রে ধোনা সইয়া অনাহারে, কি দুঃখ পেয়েছ বাছা কহ বিস্তারিয়ে, দেখিয়া তোমার দুঃখ ফেটে যায় হিয়া, সৎ উপায় করিব আমি বিপদ নাশিয়া। কে কে তুমি এই বিজন অরণ্যে নাম ধরে ডাকিলে আমায়, স্বর শুনে হয় অনুমান, নারী কণ্ঠে করে আহ্বান। কে তুমি মা, দেখা যদি কি দিলে অধম দাসেরে, ছলনা তেজিয়ে এবে দেহ দর্শন, মা মা গো। তখন দক্ষিণা রায় নিজের স্বরূপটা তাকে দেখাচ্ছে। আরে আরে হতভাগ্য পাষাণ্ড, তুই মা মা বলে ডাকিস কারে, বরং বলতে পারিস বাবা। কে তুমি বাবা, দেখা যদি দিলে ছলনা তেজিয়ে এবে দেহ দর্শন। আরে আরে হতভাগ্য পাষাণ্ড, তুই মা মা বলে ডাকিস কারে, বরং বলতে পারিস বাবা। বাবা, হ্যাঁ বাবা, এই দেখ ধোনা, তুই আমাকে চিনিস না। দণ্ডবক্ষ মুনি ছিল ভাটির প্রধান,
দক্ষিণালয় আমি তার সন্তান, মোম মধু যত আমার সৃজন, যেজন পূজা করে তারে করি দান। কে তুমি প্রভু? আমি পারবো না দুঃখকে দিতে, আমি দেশে ফিরে যাব। মানে দুঃখকে বলছে যে তুই দুঃখকে রেখে দে, হ্যাঁ। দিয়ে তুই নিজে ধন সম্পদ নিয়ে তখন বাড়ি যা। দক্ষিণ রায় বলছে, কি ধরা আমার শোনে বাদ করে দেশে যাবি ফিরে, যাইতে দিব না তোরে, ডুবাইব জলে ডুবাইব সপ্ত ডিঙ্গা, খাবাইব কুম্ভীরে, ধরে প্রাণে মজাইয়া দিব, দেখিব কিবা তরিকে করিবে রিহাই। হাঙর কুমির আছে যত তাদের যদি আমি ডাকি, তোদের সব কটাকে এক একটা করে ধরে ধরে খাবে, কেউ রহিবে না বাকি। যদি কেউ সাঁতার দিয়া ডাঙাতে উঠিবে, হুকুম দিলে তারে বাঘে ধরে খাবে। তখন ওই ধোনা তখন নিরুপায় হয়ে, তখন কোনো দিশর হয়ে খুঁজে পাচ্ছে না, আতঙ্কে ভয়ে মানে সে বাঁচার তাগিদায় যখন বলছে, রায় ঠাকুর আমি দুঃখেকে দিতে স্বীকৃতি হলাম, তখন ওই দক্ষিণা রায় আনন্দের সঙ্গে বা উৎফুল্লের হাসি দিয়ে বলছে, ধোনা এইবার তোর মনস্কামনা পূর্ণ হবে, কাল সকালে কেঁদো খালি যাবি, দেখবি আমি মধুর হাট বসিয়ে রেখেছি। কিন্তু খুব সাবধান, যাওয়ার সময় ওই দুঃখে কে ওই কেঁদো খালির চরে তুলে দিয়ে যাবি, আমি ঠিক এমনি করে তুলে নিয়ে যাওয়া। মাংস কচি নরম 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 মাংস আমি বড় ভালোবাসি ধোলা, তুমছো কথা খেলাফ হয়ে যাবে তো সুন্দর দেহ খানা ফালা ফালা হয়ে যাবে। হা ঠিক আছে। একদম একদম বিশাল হয়েছে, বিশাল। তো বলছিলাম যেটা, যে দুঃখের যাত্রার যে মেন দক্ষিণ রায় ভিলেন, সেই পার্টটা কিন্তু দাদু করে, ঠিক আছে। তা এবার তুমি তো বললে যে কিভাবে কুমিরে ধরেছিল, সেখান থেকে কিভাবে আসলে। এবার এখন তাহলে তো তুমি আর যাও না, তাই তো? না, এখন আর জঙ্গলে যাই না। এখন এখন মানে মেনলি আমাদের এইখানে বিভিন্ন লজ আছে, অভিনয় করি কম বেশি করে শারীরিক অসুস্থতার জন্য। এবার শুধু এটুকুই নয়, সুন্দরবনে কি কি আছে, যেহেতু অনেক দিনের বাসিন্দা, বয়স তোমরা আরো আন্দাজ করতে পারছো, ঠিক আছে, তার অভিজ্ঞতা এবং সুন্দরবনের যাবতীয় ডিটেলস এবার বলবে। সংক্ষেপের উপরে আমি দু চার কথা বলবো। হ্যাঁ, বলো। যে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, এখানকার মানুষ খুব ভয়াবহ অবস্থা, সীমিত জমি জায়গা, তাদের ছেলে মেয়ে পড়াশুনো বা ভালো স্কুলে পড়াতে পারে না বা ভালো টিউশনি দিতে পারে না, একটা খরচ বহুল হয়। পড়াশোনা করতে কলকাতা যেতে হয়। তো প্রায় মানুষ, শতকরা 80% মানুষ এখানে জঙ্গলের উপর নির্ভরশীল। তো এখানে দেখা যায় যে বহু মানুষ বছরে অন্তত তারা এই জঙ্গলে যখন যায় মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে, তারা অনেকবার বাঘের কবলে পড়েছে বা অনেকে ফিরে আসেনি, এরকমও তথ্য আছে। এই গ্রামে আজকের যে জঙ্গলে যাচ্ছে দুপুরে ভাত বাড়ি এসে খাবে কিনা তার কোনো গ্যারান্টি মানে নিশ্চয়তা নেই। তো এরকম একটা সম্মুখীনে এই সুন্দরবনের করুণ দৃশ্য বা করুণ কাহিনী বলা খুব কষ্টদায়ক। তবু বলছি, এই সুন্দরবন নাম কেন হয়েছে এটা আমরা হয়তো অনেকে জানি। সুন্দরবনের মধ্যে সুন্দরী গাছ আছে, তো এই সুন্দরী গাছের নাম থেকে এর নামকরণ হয় সুন্দরবন। এখানকার বাঘ, মেয়ে বাঘের স্তন কটা? 6টা। বাঘের নখ কয়টা? 18টা। সামনের হাতোয় 5টা করে 10টা, পিছনের হাতোয় 4টে করে 8টা, এই 18টা। বাঘ যখন আহার করে কত কেজি পরিমাণে আহার করে? 15 থেকে 20 কেজি আহার করে। মোটামুটি বাঘ 20 ফুট লাফায়, হরিণ 21 ফুট লাফায়। বাঘ সাধারণত হরিণকে ধরতে পারে না 1 ফুটের জন্য, তা নয়, এই যে আঁকা বাঁকা, এই যে ক্রসিং
জঙ্গলের মধ্যে মানে হরিণ যতটা এলোপাতাড়ি চলতে পারে, বাঘ গাছের মধ্য থেকে অতটা চলতে পারে না, যার জন্য হরিণকে তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে না। তো যাই হোক, হরিণ যখন জঙ্গলে থাকে, একটা দলবদ্ধ একটা ঝাঁকা নিয়ে থাকে, ওরা প্রত্যেকের পাছা অর্থাৎ পোটগুলো সবাই এক জায়গায় রাখে আর মাথাগুলো চারিদিকে খেলিয়ে রাখে, দেখতে পায় যারা মানে তারা যেন কোনো শত্রুপক্ষ যেন আক্রমণ না করতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি একটা আইডিয়া দিলাম। আমি যখন মিনবাগদা জাল টানতে যাই নদীতে, জঙ্গলের মধ্যে ভিতরের নদীতে, তো আমার এই ডান পায়ে কুমিরে ধরেছিল। সেখান থেকে আমি 3 মাস হলো পুরো এইখানে আমাদের 5টা আঙুল 3 মাস আমি ট্রিটমেন্ট হই হসপিটালে, সেখান থেকে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি আসি। মানে এই আঙুলগুলার ওরা রিপেয়ার করতে পারে না, এগুলো তো নেই, ছিল না, শুধু ড্রেসিং করে করে দিয়ে কোন ওই রাঙাবেলিয়া হসপিটাল এটা নেমে গিয়েছিল, হাঁটা চলার ডিস্টার্ব হয় বলে তুলে আসলে। তোর এখন ব্যথা কোনো করে? এখানে ব্যথা ছিল কিছু, হাঁটার ডিস্টার্ব হয়, যেহেতু এটা তো গর্ভের থেকে না, গর্ভের থেকে যাদের একটা বিকলাঙ্গ, একটা হাঁটা চলার একটা প্র্যাকটিস হয়ে আছে, কিন্তু আমার তো তা নয়। আমি যখন অভিনয় করি, অ্যাক্টিভের মধ্যে থাকি, তখন দেখা যাচ্ছে একটা হাঁটার মধ্যে একটা ডিস্টার্ব দেখা গেছে, বা দর্শক অনেকে বুঝতে পারে যে আছে। যাই হোক, অনেক কিছু জানলাম, ঠিক আছে। আমি তো প্রায় শুনি এগুলো, এবার তোমরা তো শোনোনি, নতুন এক অভিজ্ঞতা তোমাদের আজকে দিতে পারলাম। যাই হোক, কতটা কি পেরেছি সেটা তোমরা ভিডিও দেখে কমেন্ট করে জানাও, যে সুন্দরবনে মানুষ কেন আসবে, সুন্দরবনে কি আছে। সুন্দরবনের বহু মানুষ এখানে, এই যে আমাদের গ্রামের পরিবেশের যে লজগুলো আসে বা আছে, অনেক মানুষ এখানে আসে, মানে সুন্দরবন ঘুরতে আসে, সুন্দরবনের জঙ্গলের মধ্যে ভটভটি করে ঘুরে আসে, কিন্তু দেখা যায় যে অনেকে আসে হুতোষে, মানে বাঘ দেখবো, কিন্তু বাঘটা তো সবাই দেখতে পায় না। মরা কাঁঠাল এবং ভরা কাঁঠাল দুটো জিনিস আছে। মরা কাঁঠালে যখন জল কম ওঠে, তখন একটু পাইচারি করে ফাঁকা জায়গায়, অনেকের ভাগ্যে জুটে যায়, তখন দেখে। আর যখন ভরা কাঁঠাল মানে জোয়ারটা যখন বাড়ে, তখন তো এখন যেমন পুরো জোয়ারে ভর্তি হয়ে যায়, তো তারা অনেক সময় বেশি অংশে দেখে ওই হরিণ বা কুমির, বানর, এইগুলো দেখে। এমনি সুন্দরবনের যে আবহাওয়া, এখানকার যে মুক্ত বাতাস, যে মুক্ত পরিবেশ, এটাকে উপলব্ধি করার জন্য অনেকেই আসে, বা প্রচুর মানুষ এখানে কলকাতা থেকে আসে। আপনারাও আসুন, যারা এখনো পর্যন্ত সুন্দরবনে আসেননি বা সুন্দরবন নাম শুনেছেন, চোখে দেখেননি, তাদেরকে আমি বলবো যে আপনারা আসুন, অনেক কিছু তথ্য জানতে পারবেন, বুঝতে পারবেন। আমার যাত্রা টিম আছে, সেখানে যাত্রা দেখতে পাবে, ঠিক আছে। এই যেগুলো শুনলে আমি একদম সামনাসামনি দেখতে পাবে, তো অনেকে দেখেছে। তোমার হচ্ছে যাত্রা টিমের যদি কোনো নম্বর থাকে, তাহলে ওরা কন্ট্যাক্ট করে নেবে যে এই যাত্রা শুনবো, নম্বরটা বলে দাও। আমার নাম শিবপদ মৃধা, আমি বনবিবি যাত্রার সঙ্গে যুক্ত থাকি। আমার ফোন নাম্বারটা বলছি 8370844680। একদম। আমাদের এইখানে কিন্তু আগে ওই যে ওপারে দেখতে পাবে জাল দেওয়া আছে, এটা কিন্তু আগে ছিল না। বাঘ এই লোকালয়ে চলে আসতো, ঠিক আছে, এসে আমাদের মানে একটা আতঙ্ক, সন্ধ্যাবেলা হলে একটা আতঙ্ক কাজ করতো যে কখন বাঘ চলে এলো নাকি। এবার একদম জঙ্গল এরিয়ায়, এই পুরো নদীর পাশ দিয়েই আমাদের বাড়ি, ঠিক আছে। এই পেছনের দিকে, আমরা এই ক্যামেরা সামনে করছি পেছনের দিকে। এবার বাঘ আমাদের এখানে আসতো, এসে তো বহুবার। সেই গল্প দুই একটা বলো, সেই কি হয়েছিল তখন? রিসেন্টলি 10-15 বছর আমাদের এখানে বাঘ পার হয়নি। তার কারণ হচ্ছে এই সরকারি ভাবে অফিস আন্ডার থেকে আমাদের জঙ্গলের পাড় দিয়ে জাল টানিয়ে রেখেছে। আর এর আগে বাঘ লোকালয়ে আসতো, এখানকার মানুষের ক্ষতি করত, এখানকার গরু ছাগল ধরতো। তো এখানকার এই রপ্তানবাড়ির মেয়েকেও তুলে নিয়ে গিয়েছিল, তার নমুনা আছে। আর বাঘ সব সময় তো পার হয় না, তার একটা যখন যে টাইমটা ক্রসিং এর তাদের একটা সময় আসে, সেটা হচ্ছে অগ্রহায়ণ পৌষ, মানে মাঘ মাস, যেটা শীতের সময় আমরা বলছি। ওই টাইমটা ওরা দিশেহারা হয়ে থাকে, বা ওদের মানে হিতাহিত জ্ঞান থাকে না, তখন ওরা আমাদের এই লোকালয়ে পার হয়ে চলে আসে।
এবং মানুষকে ক্ষতি করে বা গরু বাছুর ক্ষতি করে, বা এখানকার মানুষ সঙ্গে সঙ্গে আবার সজনখালি অফিসে ফোন করে বলে দেয়, তারা ভটভটি করে চলে আসে খাঁচা নিয়ে, তাদের মানে বাঘকে ট্যাঙ্গুলাইজ করে, ঘুমন্ত ইনজেকশন করে আবার ভটভটিতে তুলে নিয়ে তারা গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে আসে। তো এমন কোনো এখানকার রিপোর্ট নেই যে তুমি যখন তখন মনে করলে বাঘ মারতে পারবে। বাঘ মারলে এখানে দলীয়ভাবে মানে বিরোধী দল আছে, তারা ফেঁসে যাবে এবং কেচে পড়ে যাবে। লোক ভাবে যে আমরা সুন্দরবনে থাকি মানে, কলকাতার লোক কিভাবে জানো যে আমরা সুন্দরবনে থাকি মানে ওখানে তো বাঘ, ওখানে মানুষ থাকেটা কি করে? এদের প্রশ্ন হচ্ছে এই, ওখানে তো বাঘ, সুন্দরবন মানে তো বাঘ, ওখানে যে মানুষগুলো বাস করে কি করে? বলো, এটা বলো দেখ। আমি যখন গিয়ে বলি যে আমার বাড়ি সুন্দরবন, ওরা বলে যে দেখো আমি একটা গল্প ছোট্ট আকারে বলছি। সেটা হচ্ছে আমি বোম্বে গিয়েছিলাম প্রোগ্রাম করতে। আচ্ছা। বনবিবি যাত্রার টিম। বোম্বে মানে আরব সাগরের সনিকটে। সেখানে হিন্দি ফিল্মের আর্টিস্টরা যে হলে প্রোগ্রাম শুটিং করে সেই হলে। তো সেখানে আমরা জাস্ট 15 মিনিট টাইম আমরা প্রোগ্রাম করেছিলাম। সেখানে যারা গেস্ট বন্ধু ছিল তারা নন বেঙ্গলি, বাংলা কিছু বোঝে না। তো দুভাষী যে আছে সে এটাকে বনবিপালার কিছু সামারি করে জাস্ট ট্রান্সলেশন করে দেয় তাদের বোঝানোর সুবিধার জন্য। তো যারা ভিআইপি, যারা আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম দেখেছে, তারা জানে যে সুন্দরবনে কোনো মানুষ বাস করে না। সুন্দরবনে আছে শুধু পশু পাখি জন্তু আর বন জঙ্গল, কিন্তু এখানে মানুষ বাস করে এরকম আইডিয়া তাদের মধ্যে নেই। আমরা যখন গেছি ওখানে সুন্দরবনে মানুষ বাস করে তার একটা নমুনা, তার একটা চিত্র আমরা তুলে ধরেছিলাম অনুষ্ঠানের আগে। সেটা এই একটা মেয়ে ছেলে বসে চাল ঝাড়ছে, গ্রামের যে চিত্র, ওই যে ঢেকি মানে কাঁকড়ার দোন ফেলছে, দুলোটা দিয়ে বা দড়িটা টানিয়ে দিয়ে চলে যাচ্ছে, কাঁকড়া ধরছে, জালতি দিয়ে কাঁকড়া তুলছে, পাত্রে রাখছে, এটা একটা চিত্র। অন্যদিকে একজন দেখা যাচ্ছে একটা জাল বোনা আছে, ছোট্ট তপিল করছে, ওতে জাল বোনা আছে, সে বসে জাল বুনছে, জাল বুনে যাচ্ছে। আরেকজন দেখা যাচ্ছে ছোট্ট একটা চুবড়ি, গ্রামের যে চিত্র, বেতি তোলা আছে, একটা ব্যাগের মধ্যে আমরা নিয়ে গিয়েছিলাম, এখান থেকে বলে দিয়েছিল, তাই সেইভাবে আমাদের তৈরি করা। একজন সেই চিঙানিটা বুনছে। প্রথমে দেখালাম, আমাদের বই শুরু হয়ে গেল, 15 মিনিটের মধ্যে আমরা লাস্ট ফিনিশিং করলাম। তো এবার ওই গল্প উদ্যোগে আমি একটা ছোট গল্প তুলে ধরছি। এখান থেকে 30-35 বছর আগে আমি একটা অভিনয় করেছিলাম। সেটা হচ্ছে আমি একটা ছদ্মবেশী দাশু পাগলা। আচ্ছা, দাশু পাগলা, পাগলা দাশু ছদ্মবেশী। আমি ছদ্মবেশী অভিনয় করছি। আমি সিআইবি তদন্তের, আমি মানে সিআইবি তদন্ত, তদন্তকারী আমি, মানে পুলিশ ডিপার্টমেন্টের হেড। যারা 2 নম্বরই ব্যবসা করে, যারা মদ গাঁজা হিরোইন এগুলো মানে পুলিশকে ঘুষ দেয় বা এ করে, তো সেই সময় যখন পুলিশকে ঘুষ দিচ্ছে সেই ব্যক্তি যে 2 নম্বরই ব্যবসা করে, ওই সময় আমার একটা সংলাপ মুখস্থ ছিল। সেই সংলাপটা আমি কাজে লাগিয়েছিলাম এই ক্ষেত্রে, যখন আমি ওই বোম্বে যে প্রোগ্রামের কথা বললাম একটু আগে, ওই প্রোগ্রাম করে বাড়িতে ফিরছিলাম, ট্রেনে 3 দিন 3 রাত সময় কাটাতে হয়। সকাল হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, 2 জন টিটি ওই বসে আছে ট্রেনে চাদর মুড়ি দিয়ে, আমি বুঝতে পারিনি। এবারে সকাল হয়ে গেছে, আমি দেখছি যে আমি একটু মাইনাস করে আসবো বাথরুম থেকে, আর একটু নেশা করে আসবো। আর আমার যারা নিয়ে গেছে, যে নিয়ে গেছে সে বলেছে যে দেখো, ট্রেনে যদি নেশা করার জন্য, বিড়ি খাওয়ার জন্য যদি ফাইন করো, তোমাদের বেতন থেকে কিন্তু মাইনাস করবো, পয়সা আমি দেবো, কিন্তু তোমরা যে পয়সা পাবে তার থেকে আমি মাইনাস করে দেবো, এই শোনা আছে। তো ওই টিটির 2টো চাদর মুড়ি দিয়ে বসেছিল, আমি বুঝতে পারিনি। আমি বাথরুমে গিয়ে মাইনাস রুমে গিয়ে মাইনাস করে বিড়ি টানছি সমান। ওই পুলিশ 2টো তখন ওই গেছে, গিয়ে দরজার গায়ে ধাক্কা দিচ্ছে। আমি তখন বলছি যে এ দাঁড়া, আমি জানি যে আমার লোকজন আসছে, আমি দাঁড়া, খুলছি, খুলে দিলাম। শীতকালের মুখে ধোঁয়া তো তাড়াতাড়ি ফুরায় না, পুলিশের মুখে ভর্তি হয়ে গেল। গ্যাস লাইটটা বলছে লাইটটা দেন, হিন্দিতে বলছে, उसको धूमपान लुसियत হয়ে গেছে, লুপিয়া ছোড়।
আমি তখন বলছি हम लोग বাঙালি হিন্দি কুছ মালুম নেই তো রুপিয়া কিউ। হ্যাঁ তখন মানে আমি এইটুকু বলতে চাইছি যে আমি আমি তো বাঙালি, হ্যাঁ তা আমার কথাটা যেন ও বুঝতে বুঝতে পারে। পারে, তাই জন্য বলছি যে हम लोग বাঙালি হিন্দি কুছ মালুম নেই হ্যাঁ। তো রুপিয়া কু, হ্যাঁ রুপিয়া কিসের কেন জন্য দেবো দেবো? আমরা রুপিয়া? হ্যাঁ। হ্যাঁ। তখন ও বাংলায় বলছে যে আপনি পুরো হিন্দিতে কথা বলছেন, অবশ্য বলছেন যে হিন্দি বুঝি না। হ্যাঁ ব্যাপারটা কি? যত কথা বাড়াবেন আপনার কিন্তু ফাইন বেশি Fine হবে। বেশি হবে। তো আমি বলছি আপনার স্যার এ পর্যন্ত কত হয়েছে? তা বলছে 300 টাকা হয়ে গেছে। আমি কথা বলতে বলছে আমার টিম যে রুমটায় আছে সেই রুমে আমি নিয়ে গেছি, হ্যাঁ 2জন পুলিশ আমার পিছু পিছু গেছে। হুম আমি বলছি দেখুন স্যার একটা কথা বললো, তা বলছে বলুন। হুম আমি বলছি দেখুন আমাদের বাড়ি কিন্তু সুন্দরবনে, হুম আর এই সব এই ট্রেনে বুক গাড়িতে আমাদের ওটা অভ্যাস ওটা নেই। অভ্যাস নেই সে তো। আমরা অভিনয় করতে গিয়েছিলাম, অ্যাক্টিং করতে গিয়েছিলাম, হুম। তো আর এই যে নেশা করলে ফাইন দিতে হয় এটা তো আমাদের আমরা জানা নেই তো। জানা নেই। হ্যাঁ। আর আমরা সুন্দরবনের মানুষ, এবারটা ছেড়ে দিন স্যার। হুম তো যে না ছাড়া যাবে না, আপনার বিল কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তখন আমি নিজে আমি বলছি যে স্যার একটা সংলাপ শুনবেন? হ্যাঁ তা বলছে বলো দেখি। আচ্ছা হুঁশিয়ার হুঁশিয়ার স্বার্থরে শয়তানের দল, কি ভেবেছো তোমরা হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবে? সমাজে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি বেবিচার প্রশ্রয় পাচ্ছে তাতে ইন্ধন যোগাচ্ছ তোমরাই। রামের দোষ স্বামীর কাঁধে চাপিয়ে দিয়ে সমাজের নৈতিক অধঃপতন ঘটাচ্ছ তোমরাই। তখন ওই স্টেজের পুলিশটা আমাকে বলছে পেটে লাথি মেরে পেটের পিলে ফাটিয়ে দেবো শুয়ার। জানি জানি হে পুলিশ পুঙ্গব, তোমাদের হাতে আজ অসীম ক্ষমতা, ইচ্ছে করলে তোমরা আমাকে জেলে ঢুকিয়ে দিতে পারো, কিন্তু এটা কি করে সম্ভব? এরা কি সবাই জাদু জানে? ম্যাজিক ম্যাজিক ফর হ্যান্টিক স্যার, ম্যাজিক কিছুই না স্যার, ম্যাজিক কিছুই না। ম্যাজিক হলো হাতের কৌশল, ম্যাজিক হলো হাতের কৌশল স্যার। স্যার গাইডলাইনটা ফেরত দেন স্যার, গাইডলাইন আমার অফিসে জমা দিতে হবে। আজ স্যার আপনার কাছে দেশলাই আছে? তা বলছে কেন? আজ দেশলাইটা দেন না স্যার। আপনি যে অফিসে আমার গাইডলাইনটা জমা দেবেন সেই অফিসে আমি আপনার ওই দেশলাইটা জমা দেব। তখন আমি প্রমাণ করে দেবো আপনি নেশা করেন, আমিও নেশা করি। তখন ও ফেরায় পড়ে গেছে। নেন আপনার লাইট নেন, আপনার সিট করে ওই বাংকারে, মানে উপরে বাংকারে। আনছি স্যার যখন সিগারেট খাবেন কাউন্টার করে খাবো, পৃথকভাবে দেওয়ার দরকার নেই, ওই একটাই হলে আমরা 2জন কাউন্ট করে খাবো। জিনিস করে হাসতে হাসতে চলে গেল। আমার সংলাপটা আমি কারো লেখাতে বললাম। তো আমি বলছি মানে এর পরেও আমার কাছে টাকা চাইছে। তখন আমি বলছি যে স্যার এই সংলাপ শোনার পরেও আপনি পয়সা চাইছেন? আমার থেকে উল্টে আরো দেওয়া দরকার, আমি এত সুন্দর একটা ডায়লগ বললাম। মানে আমাদের যারা টিমের মধ্যে আছে তারা তো অবাক হয়ে যাচ্ছে আর হাসি তো পুরো সেটা কার কাছে পড়েছে বুঝতে পারে। হ্যাঁ সেটাই সেটাই। এই হচ্ছে সুন্দরবনের চিত্র, সুন্দরবনের গল্প। বললে ফুরাবে না, বললে ফুরাবে না, ঘন্টার পর ঘন্টা বললেও ফুরাবে, চলে যাবে। আবার আমরা যদি এই ভিডিওর পার্ট 2 তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে বলো, ঠিক আছে? এটা তো পার্ট 1 দেখলে, যদি তোমরা পার্ট 2 দেখতে চাও আমরা আবার কিছুদিন বাদে আবার করব, যদি তোমরা চাও তোমাদের রিকোয়েস্টে, ঠিক আছে?